ছবির শুরুতে আমাদের দেখানো হয়েছে ভবিষ্যতের পৃথিবী, যেখানে দূষণের কারণে বাতাসে শ্বাস নেওয়া সম্ভব হয় না। শ্বাস নেওয়ার জন্য লোকেরা তাদের বাড়িতে এয়ার ফিল্টার স্থাপন করেছে এবং বাড়ির বাইরে যাওয়ার সময় লোকেরা একটি উন্নত মাস্ক ব্যবহার করে যা অক্সিজেন ফিল্টার করে। একই সময়ে অ্যাডেরা নামে একটি কোম্পানি এই সমস্যার জন্য একটি ওষুধও এনেছে, যার নাম দেওয়া হয়েছে এই রিমডি। এই ওষুধটি খেলে একজন মানুষ মাস্ক ছাড়াই 6 ঘন্টা দূষিত বাতাসে শ্বাস নিতে পারত। কিন্তু এই ওষুধটি এত দামি যে শুধুমাত্র ধনী ব্যক্তিরাই ব্যবহার করতে পারত। যাই হোক, এখন দৃশ্যটি কাটা হয়েছে এবং আমাদের সলোমনকে একটি গোপন ল্যাবে দেখানো হয়েছে। তিনি এথেরার বিরুদ্ধে একটি ভিডিও বানাচ্ছিলেন এবং তিনি বলছেন যে এথেরা যে এআই প্রতিকার তৈরি করেছে তা কেবল ধনী ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ এবং এমন একটি দিন আসবে যখন সবাই সেই ওষুধ খাওয়ার জন্য কিছু করবে। আর এই কারণেই এখন সলোমন সেই ওষুধের বদলে নতুন কিছু বানাতে চায়। তিনি এতদিন যা কিছু তৈরি করেছেন, অর্থাৎ যে ওষুধটি তিনি তৈরি করেছেন, কেউ যদি তার মাত্রা খুব বেশি গ্রহণ করেন তবে তার শরীরে অদ্ভুত পরিবর্তনের আশঙ্কা ছিল। কিন্তু তবুও সলোমন অনুভব করেছিলেন যে তার ওষুধ সমগ্র মানবতাকে বাঁচাতে পারে। এই ভিডিওটি রেকর্ড করার সময় তিনি একটি বার্তা পান। বিশ্বের শেষ গ্রিন জোন, যেখানে দূষণ একটু কম ছিল, এখন পুরোপুরি দূষিত, যার মানে আগামী 18 মাসে বিশ্বের জনসংখ্যার প্রায় 83% মারা যাবে বাতাসে এই দূষণের কারণে। এইসব জেনে তিনি আরও চিন্তিত হয়ে পড়েন এবং এই বিষয়ে আরেকটি বড় খবর তার সঙ্গী স্পাইডার তাকে বলে যে অনেক লোক তার ল্যাব সম্পর্কে শিখেছে এবং এখন তাদের কোনো না কোনোভাবে তাদের গবেষণা রক্ষা করতে হবে। সলোমন বুঝতে পারছে না কি করা উচিত, তাই স্পাইডার তাকে তার ওষুধের নীল রং দেওয়ার পরামর্শ দেয়। কোন রঙের রাসায়নিক পদার্থগুলি আজকাল প্রচুর প্রবণতা রয়েছে। এক্ষেত্রে পুলিশ তাদের ডিলার ধরলেও তাদের ওষুধ পরীক্ষা করা হবে না এবং তাদের ফর্মুলা ফাঁস হবে না। দৃশ্যটি কাটা হয় এবং আমরা এই সিনেমার প্রধান চরিত্র এলাকে দেখতে পাই। এলা একজন মডেল এবং বর্তমানে এথেরার প্রচারের জন্য কাজ করছেন। দেখা যাচ্ছে যে এলার মা তার সাথে নেই, যার সাথে তিনি খুব সংযুক্ত ছিলেন। এলা এই সময়ে তার মায়ের নেকলেসটি ধরেছিলেন এবং তিনি গলায় এথেরার এয়ার প্রতিকার রেখেছিলেন, যার সাহায্যে তিনি মুখোশ ছাড়াই এই পৃথিবীতে শ্বাস নিতে পারেন। আজ তার মায়ের মৃত্যুবার্ষিকী ছিল। সে কেবল তাকে মনে করছিল যে সে তার প্রেমিকের কাছ থেকে একটি ফোন পায় যে তাকে বলে যে সে আজ তার সাথে দেখা করতে পারবে না কারণ সে খুব ব্যস্ত। এলা আজ দুঃখিত ছিল, তাই সে তার সেরা বন্ধু জিনাকে তার সাথে সময় কাটানোর জন্য ডাকে। কিন্তু দেখা যাচ্ছে যে তার বন্ধু জিনা তার প্রেমিকের সাথে প্রতারণা করছে। এখানে এলার প্রেমিক জিনাকে বলে যে আমাদের এলাকে সত্য বলা উচিত, কিন্তু যখন জিনা উত্তর দেয় না, এখন নয়, আজ তার মায়ের মৃত্যুবার্ষিকী, আমাদের একটু অপেক্ষা করা উচিত। কথা বলতে বলতে তারা একটি অদ্ভুত জায়গায় পৌঁছে যায়, যেখানে তাদের এই ছেলেটির কাছ থেকে কিছু রাসায়নিক পদার্থ নিতে হয়েছিল যখন জিনা তার গাড়িতে অপেক্ষা করছিল। তারপর জিনা এলার কাছ থেকে একটি কল পায় এবং সে তাকে বলে যে তার প্রেমিক তাকে নিতে আসছে না, তাই তাকে একটি ট্রেন ধরতে হবে। এখানে জিনা তাকে একটি পার্টিতে আমন্ত্রণ জানায়, কিন্তু এলার মেজাজ ভাল ছিল না, তাই সে প্রত্যাখ্যান করেছিল। এখন দৃশ্যটি কেটে যায় এবং আমাদের দেখানো হয় এথেরা কোম্পানির সিইও এরিক, যিনি তার জাদুকরি ওষুধের জন্য ক্রেডিট পেতে একটি সাক্ষাৎকার দিচ্ছিলেন। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু ততক্ষণে অ্যাঙ্কর তাকে এই প্রশ্নটি করেছিলেন যে আপনার এর প্রতিকার শুধুমাত্র ধনী ব্যক্তিদের জন্য, আপনি কেন এর বৈশ্বিক চাহিদা পূরণ করছেন না? এরিকের কাছে এই প্রশ্নের উত্তর ছিল না, বা তার কাছে থাকলেও তিনি তা দেবেন না, তাই তিনি দ্রুত ইন্টারভিউ শেষ করে চলে গেলেন। এখানে আবার আমরা এলা এবং জিনার প্রেমিককে দেখতে পাই, যে রাসায়নিক পদার্থের ডিলারের বাড়িতে ছিল এবং এই বাড়িতে সলোমন এবং স্পাইডারের একটি ল্যাবও ছিল। সে রাসায়নিক পদার্থ চুরি করতে ডিলারের বাড়িতে যায়, যেখানে সে সলোমনের ল্যাবও দেখে। সলোমন তার নিজের ওষুধ দিয়ে আরাম করছিলেন যখন তিনি দেখলেন যে ছেলেটি ভাবল এটি একটি নতুন রাসায়নিক পদার্থ। সলোমন ফ্রিজে রাখার সাথে সাথে এই ছেলেটি সেই রাসায়নিক পদার্থ চুরি করে বাইরে এসে রাসায়নিক পদার্থের বিক্রেতার সাথেও দেখা করেন, যিনি তাকে এনে রাসায়নিক পদার্থ দেন। এই ছেলেটি তাকে দেখায় যেন কিছুই হয়নি এবং রাসায়নিক পদার্থ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এখানে আমরা আবার এরিককে দেখতে পাই, যার কাছে তার বাবার কাছ থেকে ফোন এসেছে, যিনি তার কোম্পানির একজন কর্তৃপক্ষ। তার সাক্ষাৎকারে একটি প্রশ্ন উপেক্ষা করে তার কোম্পানির খ্যাতি খুব ক্ষুণ্ণ হয়েছিল। লোকজন সব ধরনের প্রশ্ন করছিল, এই কোম্পানি কি শুধুই ধনী লোকদের জন্য? তখন তার বাবা তাকে বলেন, যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান বের করতে, নইলে তোমার চাকরি হারাবে। চিন্তিত সে তার ল্যাবে যায় এবং একটি ইঁদুরের উপর একটি নতুন রাসায়নিক পদার্থ পরীক্ষা করে, কিন্তু এই ওষুধটি মোটেও নিরাপদ ছিল না, কারণ সে খাওয়ার সঙ্গে সঙ্গে ইঁদুরটি মারা যায়। এই অকেজো পরীক্ষায় রাগ করে সে তার ট্যাবলেটে ঘুষি মেরে তা ভেঙে ফেলে। এদিকে তার সহকারী তার রুমে আসে এবং তাকে সুখবর দেয় যে সে কাউকে ট্র্যাক করেছে। এখন কাকে ট্র্যাক করতে হয়েছে পরে জানা যাবে। এদিকে এরিক তার ছেলের কাছ থেকেও একটি ফোন পেয়েছিল, যে গোপনে এরিককে ফোন করছিল, কারণ এরিক এবং তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে আর এরিকের ছেলে তার মায়ের সাথে থাকত। এখানে এরিকের ছেলে তাকে বলে, বাবা, আজ আমিও সেই গরিবদের টাকা দিয়ে সাহায্য করেছি। এটা শুনে এরিকের তার প্রশংসা করা উচিত ছিল, কিন্তু এরিক তার উপর রেগে গিয়ে বলল, গরিব মানুষ থেকে দূরে থাক, তারা পরজীবী, তাদের কোনো মূল্য নেই। যাই হোক,
দৃশ্যটি কেটে গেছে, এখন আমরা এলাকে দেখি যিনি একটি পুরানো ম্যাগাজিন নিয়ে বসেছিলেন। ম্যাগাজিনের সামনে তার মডেল মায়ের ছবি ছিল, সে মায়ের কোলে ছিল। তিনি আরও জানতেন যে তিনি কেবল তার মায়ের জন্যই এত বিখ্যাত। তিনি বিখ্যাত শুধুমাত্র কারণ তিনি তার মায়ের মতো দেখতে। এখন সে ভাবছিল যে হঠাৎ তার বাবার কাছ থেকে ফোন এসেছে। তিনি এই সময়ে অন্য দেশে ছিলেন এবং দরিদ্র লোকদের সাহায্য করছিলেন। তাদের জীবন বাঁচানোর জন্য সে কিছু গুরুত্বপূর্ণ জিনিস সরবরাহ করছিল, যেমন মুখোশ এবং ঘরের ফিল্টার ইত্যাদি। এই সময়ে তার বাবা তাকে বলে, এলা, তোমার আজ একা থাকা উচিত নয়। এই কথা শুনে ইলা কল কেটে দেয়। কল কেটে দেওয়ার পরে সে বুঝতে পেরেছিল যে সে আজ খুব একা, তাই সে পার্টিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পার্টিতে যাওয়ার পর জিনাকে খুঁজে পাননি, কিন্তু যাই হোক, ওয়াশরুমে আসতেই সে হতভম্ব হয়ে যায়, কারণ জিনার সাথে তার প্রেমিক সেখানে লুকিয়েছিল আর সেখানে রাসায়নিক পদার্থ দিচ্ছিল। সাথে সাথে সে বুঝতে পারে তার বন্ধু এবং তার প্রেমিক ইলাকে ধোঁকা দিচ্ছে। ইলা এগে যায়, জিনা উঠে চলে যায় আর তার প্রেমিকও কিছু না বলে চলে যাওয়ার চেষ্টা করে। আর এ সময় তার হাতে থাকা রাসায়নিক পদার্থটি একই স্থানে পড়ে। সে চলে যাওয়ার পর ইলার চোখ খুলে গেল। রাগে মেয়েটা কিছুই বুঝতে পারল না এবং তিনি এইসব যোগ পান। ওষুধ খাওয়ার সাথে সাথে সে অসুস্থ বোধ করতে শুরু করে, তার মাথা ঘোরা শুরু হয় এবং সে সেখানে পড়ে যায়। এই সময়ে তিনি জিনার কাছ থেকে একটি বার্তা পেলেন যে আমরা কথা বলতে পারি, কিন্তু মেয়েটা কিছুই বুঝতে পারল না। ওর শরীরটা যেন জ্বলছে, তাই সে ঠান্ডা পানির টব ভর্তি করল এবং সে এতে শুয়ে আছে। এলার প্রেমিক যখন জানতে পারে তার রাসায়নিক পদার্থ ওয়াশরুমে ফেলে গেছে, তাই নিতে গেলেন এবং যখন তিনি উপরে যাচ্ছিলেন তারপর তিনি দেখলেন যে রাসায়নিক পদার্থের ডিলার এবং সলোমনের লোকেরা তাকে অনুসরণ করছে। তিনি জানতেন যে এই সব কারণ তিনি তাদের রাসায়নিক পদার্থ চুরি করেছেন। সেও দৌড়াতে শুরু করে, কিন্তু এখানে বাথরুমে এই লোকেরা তাকে ধরে ফেলে এবং তাকে অনেক মারধর করে, কিন্তু সে কম্পাউন্ড চুরি করেছে বলে স্বীকার করে না। কিন্তু এখন তিনি তা হারিয়েছেন। এখন সোলাইমান ও তার সঙ্গী কম্পাউন্ড খুঁজতে ব্যস্ত এবং তারপর এলা বাথটাব থেকে বেরিয়ে আসে। সে তাকে বলে যে আমি কম্পাউন্ড নিয়েছি। ছেলেটি দ্রুত সলোমনকে বলে যে এলা কম্পাউন্ড নিয়ে গেছে আর ততক্ষণে এই মানুষগুলো এলাকে দেখতে এসেছে। ততক্ষণে ইলা চলে গেছে। তারা এখন এই ছেলেটিকে সন্দেহ করেছিল। তারা ভেবেছিল যে ছেলেটি তাদের মনোযোগ বিভ্রান্ত করার জন্য এই কথা বলছে, কারণ এই ছেলেটি বলেছিল যে এই লোকেরা যখন কথা বলছে এলা বাথটাবে লুকিয়েছিল। বাথটাবে একজন মানুষ এতক্ষণ শ্বাস বন্ধ রাখতে পারে তা বিশ্বাসই করতে পারছিলেন না এই মানুষগুলো। এই লোকেরা আবার এই ছেলেটিকে মারতে শুরু করে যাতে এই ছেলেটি সত্য কথা বলে এবং একই সময়ে এই ছেলেটি তার বন্দুক বের করে। কিছু ভুল হওয়ার আগেই তাকে থামাতে মাকসা তাকে আক্রমণ করে এবং এই ছেলেটি ঘটনাক্রমে নিজের উপর বন্দুকটি গুলি করে। এখন তার পায়ে আঘাত লেগেছে, তার রক্ত খুব বেশি প্রবাহিত হচ্ছিল, যার কারণে তিনি অজ্ঞান হয়ে পড়েন। আর তা দেখে সোলাইমান দ্রুত বেল্ট খুলে পা বেঁধে ফেললেন। আর সোলাইমানের লোকেরা আবার কম্পাউন্ড খুঁজতে লাগলো যা তিনি তৈরি করেছিলেন। তারা কম্পাউন্ড পায়নি কারণ এলা এটা নিয়েছিল, কিন্তু তাদের চেষ্টার সময় তারা জানতে পারে যে এখানে পুলিশ এসেছে। এখন কারণ তাদের মধ্যে অনেক রাসায়নিক পদার্থের ডিলার ছিল, তাই তারা পুলিশের বিপদে পড়েছেন। পুলিশের নাম শোনা মাত্রই তারা সবাই এখান থেকে পালিয়ে যায়। সাথে সাথে সোলাইমান ও তার লোকেরা চলে গেল। আমরা দেখতে পেলাম যে এলা এই ওয়াশরুমের ছাদে লুকিয়ে আছে, যার দিকে কেউ নজর দেয়নি। হঠাৎ সে লাফ দিল এবং সে মাটিতে অবতরণ করল, যেন সে স্টান্ট করার সময় বড় হয়েছে। এখানে ছেলেটি তাকে ভয় পায়। এখন ইলার বাহুতে অদ্ভুত চিহ্ন ছিল, যা নিয়ে এলা শুধু এটুকুই বললেন, আমি মনে করি যে যোগ আমাকে একটি প্রতিক্রিয়া দিয়েছে। তিনি বাথরুম ছেড়ে যেতে চেয়েছিলেন, কিন্তু সে দেখতে পেল যে সোলাইমান এই দরজাটা বন্ধ করে রেখেছে যাতে পুলিশ এই ছেলেটিকে দেখতে না পায়। এখন এলা এই দরজায় টোকা দিতে দরজাটি স্পর্শ করে। এই দরজা ভেঙে যায়। তিনি অবাক হয়ে গেলেন যে কিভাবে এমন হতে পারে। যখন সে বাইরে গেল তিনি দেখতে পেলেন যে সলোমন ও তার লোকেরা তখনও দলে আছে। সে তাদের কাছ থেকে লুকাতে চেয়েছিল, তাই সে ওয়াশরুমে ফিরে এল আর ওয়াশরুমের স্কাইলাইট ভাঙতে থাকে যাতে সে সেখান থেকে বেরিয়ে আসতে পারে। এখানে এলার প্রেমিক তাকে উপরে যাওয়ার জন্য একটি প্রতিকার দেয়, যার কারণে তিনি মাস্ক ছাড়া বাইরের পরিবেশে শ্বাস নিতে পারতেন। এটা নেওয়ার পর মেয়েটি উপরে চলে এল। সোলাইমান ও তার লোকেরা বাথরুমে আওয়াজ অনুভব করল, যার কারণে তারা জানতে পেরেছে যে কেউ সেখান থেকে পালানোর চেষ্টা করছে। এখানে আমরা যে এলার প্রেমিক দেখতে, যখন সে এলার মতো এখান থেকে পালানোর চেষ্টা করে সে বারবার পিছলে গেল কারণ তার পায়ে একটি গুলি ছিল। সোলাইমান ও তার লোকেরা তাকে দেখতে পাওয়ার আগেই ইলা তাকে ধরে ফেলে এবং তখন সে অনুভব করল যে তার হাত খুব আঠালো হয়ে গেছে, যার কারণে তিনি সবকিছু ভালোভাবে আঁকড়ে ধরতে পেরেছিলেন। নিচের রাস্তায় দাঁড়িয়ে ছিল জিনাকে। এই বাড়িতে সে তাদের দুজনকেই দেখেছে এবং তাদের দুজনকে খুঁজতে সে এই বাড়িতে আসে। এই লোকেরাও এই বাড়ি থেকে পালানোর চেষ্টা করছিল। ইলার প্রেমিক প্রথমে এই বাড়ির ছাদ থেকে এই বাড়ির সামনের দিকে ঝাঁপ দেয়, আর যখন সে লাফ দিল ভুলভাবে পড়ে যাওয়ায় তাকে হত্যা করা হয়েছে। যখন ইলাও তার পিছনে ঝাঁপিয়ে পড়ল একই সময়ে সেখানে পৌঁছে যায় জিনা। আর জিনার মনে হলো ইলা নিশ্চয়ই তার প্রেমিককে রাগ করে নিচে ফেলে দিয়েছে, যার কারণে তার মৃত্যু হয়। ইলা তাকে কিছু বোঝাতে চাইল, কিন্তু তার আগেই সোলাইমানের লোকেরা তাকে পিছনে দেখতে পেল। তাদের হাত থেকে বাঁচতে সে জঙ্গলের দিকে ছুটে গেল। আর এখানে জিনাও এলার বিরুদ্ধে পুলিশে রিপোর্ট দায়ের করেন। দৌড়াতে দৌড়াতে এলা জঙ্গলের বেড়া পেরিয়ে রাস্তার কাছে পৌঁছে গেল। সাথে সাথে সে রাস্তায় পৌঁছালো। তার সাথে কিছু ঘটেছিল এবং তারপরে সে অজ্ঞান হয়ে যায়। এমন সময় একটা গাড়ি এসে হাজির, যেটা এলাকে এখান থেকে তুলেছে। যাই হোক, এখানে আমরা দেখলাম যারা সোলাইমানকে দেখছিল তারা বিশ্বাসটি
জানতে পেরেছে ইলা সলোমনের তৈরি রাসায়নিক পদার্থটি ইনজেকশন দিয়েছেন এবং তারা এলার পিছনে যায়। এখন দেখা যাচ্ছে এলার হুঁশ ছিল, যে এলাকে তুলেছিল সে ছিল ইলার বন্ধু। ঘুম ভাঙার পর ইলাকে বলে যে ইলা তাকে অনেক কষ্ট দিয়েছে। এ কথা শুনে ইলা চিন্তায় পড়ে যায় আর ওয়াশরুমে যায়, যেখানে তিনি তার শরীরে অদ্ভুত চিহ্ন দেখতে পান। তার মুখের রঙও বদলে যাচ্ছিল, এমনকি তার কনুই থেকে অদ্ভুত নখ বের হচ্ছিল, যা দেখে সে ভয় পেয়ে গেল এবং তিনি এখান থেকে একটি কাঁচি তুলেছিলেন এবং এই জিনিসগুলি কেটেছিলেন। তিনি দ্রুত হাসপাতালে যান এবং নার্সকে তার মুখ দেখাল এবং একটি রাসায়নিক পদার্থ খাওয়ার পর তাকে বলে ওর মুখের রং অদ্ভুতভাবে বদলে যাচ্ছে। এটা দেখে নার্সও চিন্তিত হয়ে পড়েন এবং নার্স অনুভব করেছিলেন যে তার অবস্থা খুব সংকটজনক এবং তাকে কোয়ারেন্টাইনে রাখা উচিত। এই কথা শুনে ইলা খুব ভয় পেয়ে গেল এবং সেখান থেকে পালিয়ে যেতে লাগল। নার্স তাকে ধরতে নিরাপত্তাকে ডাকলে সে হাসপাতাল থেকে পালাতে পারেনি। সে এটা জানে, তাই সে কোয়ারেন্টাইন হয়ে রোগীর রুমে গেল এবং তার চটস্টে হাতের সাহায্যে সে সিলিংয়ে উঠে গেল। যে রোগী এখানে শুয়েছিল তাকে এভাবে দেখে অবাক হয়ে গেল। এলা তাকে বলল, প্লিজ আমার সম্পর্কে কাউকে বলবেন না। এই রোগীও এলার কথা শোনে এবং যখন নিরাপত্তা এখানে এসেছিল সে তার সম্পর্কে কাউকে জানায়নি, যার প্রতিদানে এলা তাকে সমস্ত বায়ু প্রতিকার দিয়েছিলেন, যেটা সে পেয়েছে এরিকের কোম্পানি থেকে। দৃশ্য কাটা হয় এবং আমরা এরিক দেখানো হয়। এরিক রিপোর্ট করা হচ্ছে এবং অবশেষে আমরা প্রকাশ করা হয়। এরিক ছাড়া সলোমনের দিকে নজর রাখার কেউ ছিল না, আর এরিক খবর পেল সলোমনের লোকজনের কারণে একজন নিরপরাধ মানুষ মারা গেছে। সেই সাথে সলোমনের লোকেরা ইলাকে খুঁজছে। এরিকও খবর পেল ইলার গল্প, তার পিছনে সলোমনের লোকেরা ছিল, তার কনুইতে একটি শিং ছিল। তার বন্ধু পুলিশকে রিপোর্ট করেছিল। এটি শুনে এরিকও তার প্রতি আগ্রহী হয়ে ওঠে সলোমনের সাথে এবং সেও তার লোকদের এলার পিছনে ফেলে দেয়। এখানে আমরা দেখতে পাই যে সলোমন এবং স্পাইডার এলার সন্ধান করতে করতে এলার বন্ধুর বাড়িতে পৌঁছেছে, যেখানে তারা তার ওয়াশরুমে একই শিং খুঁজে পেয়েছিল যা এলা তার কনুই থেকে কেটে ফেলেছিল। এলা জিনার বাড়িতে সাহায্য নিতে আসে, কিন্তু জিনা তাকে দেখে ভয় পেয়ে যায়। এ কারণেই ইলা তাকে বাধ্য করেছে এবং তাকে বলে যে তার সাথে অনেক কিছু ঘটেছে। সে তখন তার প্রেমিককে হত্যা করেনি। প্রকৃতপক্ষে তারা রাসায়নিক পদার্থ ডিলারের কাছ থেকে পালিয়ে যাচ্ছিল যখন সে পড়ে গেল এবং তার প্রেমিক মারা গেল। এ কথা বলার পর জিনা তাকে তার বাসায় নিয়ে আসে, যেখানে ইলা দেখেন তার শরীরে আরো দাগ ছিল এবং তার মুখ নীল হয়ে যাচ্ছিল, এমনকি তার নখও ভেঙে গেছে। সে জিনাকে এইসব বলে। সেই সাথে তার প্রচুর মাংস খাওয়ার ইচ্ছা রয়েছে। সে জিনার ফ্রিজ খুলে অনেক মাংস খায়। এরপরে সে তার ফোন নেয় এবং তার বয়ফ্রেন্ডের নাম্বারে মেসেজ পাঠায়, কারণ সে জানত তার প্রেমিকের মোবাইল একই গ্রুপের সাথে থাকতে হবে। সে দলটিকে জিজ্ঞেস করে, তুমি আমার কাছে কি চাও, আমার পিছনে কেন? সলোমন তার সাথে দেখা করার অনুরোধ করে, যার জন্য ইলা রাজি হয়েছিলেন। এখানে আমরা এরিককে দেখি, যিনি তার মা এবং বাবার সাথে কথা বলছিলেন। তার কোম্পানির পর্যাপ্ত তহবিল ছিল না সারা বিশ্বের জন্য এই প্রতিকার করতে। তাকেও অনেক প্রতিযোগীর মুখোমুখি হতে হয়েছে। তারপর তার বাবা তাকে বলে যত তাড়াতাড়ি সম্ভব একটি নতুন ফর্মুলা প্রস্তুত করা, যা আমরা প্রত্যেককে প্রদান করতে পারি, অন্যথায় আপনাকে বহিষ্কার করা হবে। এখন ইলার সাথে দেখা করতে যেতে হবে। জিনা তাকে সোলাইমান যে জায়গায় বলেছিল সেখানে নিয়ে যায়, যেখানে সোলাইমান তার সাথে কথা বলে। কিন্তু এই ছিল শুধু একটি বিভ্রান্তি। সলোমন কথা বলার সময় পেছন থেকে স্পাইডার এসে এলাকে অপহরণ করে। এটা দেখে জিনা হতভম্ব হয়ে গেল এবং বুঝতে পেরেছিল যে এখানে কিছু ভুল ছিল। সে এখন টুলির ফোন ট্র্যাকিংয়ে রাখে, যা তখনও সোলাইমানের কাছে ছিল। এর মানে হলো যে সে সলোমনকে ট্র্যাক করেছিল এবং পুলিশকে ফোন করেছিল। এখানে আমরা দেখতে পাই যে তিনি এলাকে বেঁধে রেখেছিলেন। ইলার যখন জ্ঞান ফিরল, সে নতুন উদিত নখের সাহায্যে নিজেকে ছেড়ে দেয় এবং কাউন্টারে প্রচুর মাংস খেয়েছে, তাও রান্না না করে। রুমে আওয়াজ শুনতে শুনতে সোলাইমান আর মাকসা দুজনেই এখানে আসে। তারা এখানে ইলার সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু ইলা তাদের বিশ্বাস করেনি। সে তাদের দুজনের গায়ে অ্যাসিড ছিটিয়ে দেয় এবং এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তারপর সোলাইমান তাকে ধরে ফেলে। ইলার সাথে কথা বলার আগে সেও জানতে পারে বাইরে থেকে পুলিশ আসছে। এই কথা শুনে সোলাইমান তার শেষ যৌগটি মাকসাকে দিয়ে দিলেন এবং তাকে এখান থেকে পালাতে বাধ্য করে। ইলাকে নিয়ে পালিয়ে যাওয়ার আগেই পুলিশ এসে এলাকে গ্রেপ্তার করে, কারণ তার প্রেমিককে হত্যা করার অভিযোগে, এবং তার বন্ধুকে আক্রমণ করে। এখানে পুলিশ সোলাইমানকেও ধরে ফেলে, কারণ পুলিশ ভেবেছিল সে ইলার নেতা, আর সে এলাকে এইসব করতে বাধ্য করছে। এখন তাদের দুজনকে থানায় নিয়ে আসা হয়েছে। এখানে কারাগারে এলা লক্ষ্য করেছেন যে তার কান অনেক ব্যথা করছে। কানে হাত দিতেই কান তার হাতে চলে আসে। এটা দেখে মেয়েটা খুব ভয় পেয়ে গেল। যখন আমাদের দেখানো হয়েছিল যে তার কানের পরিবর্তে তার কান থেকে একটি অদ্ভুত জিনিস বেরিয়ে এসেছে। এখন সবার কাছ থেকে এসব লুকানোর জন্য এলা হুডি পরে। এখানে তার পাশে জেলখানায় থাকাকালীন সলোমন তাকে বলে, তুমি আমাকে ভুল বুঝলে, আমি একজন বিজ্ঞানী, আমি এথেরা কোম্পানিতে কাজ করতাম, আমি এই প্রতিকারও তৈরি করেছি। কিন্তু তখন কোম্পানিটি এই প্রতিকার চালু করে শুধুমাত্র ধনীদের জন্য, এবং এখন আমি এমন একটি বিকল্প করার চেষ্টা করছি যা সব মানুষের জন্য উপলব্ধ। এখন সে এলাকে সে যে ওষুধ খেয়েছিল সে সম্পর্কে বলতে যাচ্ছিল, কিন্তু তখন এক পুলিশ অফিসার তাকে জানান যে কেউ তাদের জামিন দিয়েছে এবং এটি এরিক ছাড়া কেউ নয়। এখন এরিক এলাকে তার গবেষণা কেন্দ্রে নিয়ে গেল, যেখানে তিনি এলার কিছু পরীক্ষা করেন এবং সে খুঁজে বের করে যে এলার ডিএনএ সম্পূর্ণরূপে পরিবর্তিত, যার কারণে সে আর মানুষ থাকে না। এখন এরিক তার বেসমেন্টে যায়, যেখানে এরিকের লোকেরা সলোমনকে নির্যাতন করছিল। এখানে এরিক এসে তাকে হুমকি দেয়, আপনি যদি আমাদের কোম্পানি
কোম্পানির জন্য আবার কাজ শুরু না করেন, তাহলে বুঝবেন আপনার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে। 1 মিনিটও লাগবে না, আপনি জেলে যাবেন এবং ফাঁসি হবে। সোলাইমান কিছুতেই ভয় পেল না। তিনি এখনও এরিককে সাহায্য করতে অস্বীকার করেন এবং বলেন, আমি শুধু এমন একটি ওষুধ তৈরি করতে চাই যা শুধু ধনীদের জন্য নয়, সবার জন্য। কথাটা শোনা মাত্রই রেগে গেল এরিক। এরিক মনে করেন গরিব মানুষ মূল্যহীন, কারণ তারা এই পরিবেশের ক্ষতি করেছে, আর এখন তাদের এখানে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এসব বলে এরিক আবার উপরে চলে গেল, যেখানে ইলার জ্ঞান ফিরেছে। এইবার যখন তার জ্ঞান ফিরল, ইলা দেখল যে তার মুখও অনেকাংশে মিউটেশন করেছে, তার মুখের অনেক পরিবর্তন হয়েছে। এখানে এরিক এসে তাকে বলে যে আপনার শরীরে অনেক পরিবর্তন হয়েছে। প্রথমত, আপনি আর মানুষ নন, আপনার মধ্যে যে নতুন শক্তি এসেছে এটা অন্য কোনো মানুষের জন্য একটি আশীর্বাদ। আপনি দূষিত বাতাসে শ্বাস নিতে পারেন, আপনার শরীরে একটি এনজাইম আছে যা আরও এই প্রতিকার তৈরি করতে ব্যবহার করা যেতে পারে। সে ইলাকে বলে, তুমি তোমার বাবাকে ডাকো, আমরা আপনার ছোট পরীক্ষা করতে হবে এবং আমাদের নমুনা নিতে হবে, যার সাহায্যে আমরা অন্যান্য মানুষের জন্য এই প্রতিকার তৈরি করতে পারি, আর এতে তোমার বাবার প্রয়োজন হবে। কিন্তু এলা তার বাবার ঠিকানা দিয়ে রাজি হয়। এতে এরিক রেগে যায়, কারণ না হয় এলার রক্ত দিয়ে অথবা সোলাইমানের সাহায্যে তিনি আরও এই প্রতিকার করতে পারতেন। কিন্তু সোলাইমান তাকে সাহায্য করতে প্রস্তুত ছিলেন না, কারণ এখন সোলাইমান তার কৃতিত্ব অন্য কাউকে দিতে চান না। এর আগেও এই প্রতিকার সলোমন তৈরি করেছিলেন, যার কৃতিত্ব নিয়েছেন এরিক। এরিক তাকে শুধুমাত্র ধনী ব্যক্তিদের সাথে পরিচয় করিয়ে দেয়। এখানে এরিক এলার সাথে একটি নতুন কৌশল খেলে। সে ইলাকে বলে, ঠিক আছে, আপনি আমাদের অনুমতি দিন যাতে আমরা আপনার উপর কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারি। বিনিময়ে আমি প্রতিজ্ঞা করি যে তোমাকে আগের মতো সাধারণ মানুষ করে তুলব। এলা এই প্রস্তাবে রাজি এবং তারা চুক্তিতে স্বাক্ষরও করে। এরপর ইলাকে আবারও সচেতন করা হয়। পরের বার যখন ইলার হুঁশ হল, তার ভিতরে একটি নতুন শক্তি ছিল, তার নতুন কান। এখন 4 ঘর দূরে বসে মানুষের কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলাম এবং একইভাবে সে এরিক এবং এরিকের বাবার কথা শুনেছিল। এরিক তার বাবাকে বলছিল ইলার শরীরে কি ধরনের এনজাইম তৈরি হচ্ছে যা দিয়ে তারা আরও এই প্রতিকার তৈরি করতে পারে, এবং এখন এরিক একটি পদ্ধতির মাধ্যমে এলার শরীর থেকে এনজাইম অপসারণ করতে চেয়েছিলেন। কোন পদ্ধতি এত বিপজ্জনক ছিল তাতে ইলার জীবনও নষ্ট হয়ে যেতে পারত। কথা শুনে ইলা রেগে যায় আর কাজ মারতে থাকে। যেখান থেকে সে অন্যদিকে এরিককে দেখতে পায়, তাকে এভাবে পাগল হতে দেখে। এরিক আবার ঘরে গ্যাস ছেড়ে দেয়, যার কারণে ইলা আবার ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর আমরা স্পাইডার দেখতে পাই, যা স্টক ড্রাইভার হিসাবে এরিকের সুবিধায় প্রবেশ করে। এখানে আমরা দেখি 2 ডাক্তার এলাকে নিতে এসেছেন, কিন্তু সাথে সাথে সে এলো। সে দেখল এলার হাতকোটা পরা হাত এখন খোলা। হঠাৎ ইলাও জেগে ওঠে এবং তাদের দুজনকেই আক্রমণ করে, এবং এটা সক্রিয় আউট যে এলা তাদের মনোযোগ বিভ্রান্ত করতে ঘুমানোর নাটক করছিল। যে কোন মূল্যে এলাকে এখান থেকে যেতে হবে, এবং তাকে সোলাইমানকেও নিতে হয়েছিল, কারণ সে জানত যে এখন সোলাইমান তাকে সুস্থ করতে পারে। আর সোলাইমানের উদ্দেশ্য ভালো। সে একজন ডাক্তারকে টেনে নেয় তার আঙুলের ছাপের সাহায্যে। সে এখানে দরজা খোলে এবং এখান থেকে চলে যায়। সিসিটিভি ক্যামেরায় রক্ষীরা এসব দেখতে পান। রক্ষীরা অ্যালার্ম বেজে ওঠার আগেই এলা দ্রুত বেসমেন্টে চলে আসে। তখন সে রক্ষীদের কথা জানতে পারে। রক্ষীদের হাত থেকে বাঁচতে সে ছাদে লুকিয়েছিল এবং সাথে সাথে প্রহরীরা তার কাছে আসে। তার মুখে অ্যাসিড ছুড়ে মারে, ব্যথায় লুটিয়ে পড়লেন। এরপর এলা তাকে বন্দুক দিয়ে হত্যা করে। তারপর সে সোলাইমানের কাছে পৌঁছে গেল, যেখানে সে তাকে এখান থেকে পালিয়ে যেতে বলে। কিন্তু সোলাইমান তাকে বলে, না, আমি এখান থেকে এভাবে পালাতে পারবো না। আমাকে এখান থেকে কিছু সূত্র চুরি করতে হবে, যার সাহায্যে আমি সবার জন্য বিনামূল্যে এই প্রতিকার তৈরি করতে পারি। ইলা তার কথা শুনে রেগে যায় এবং রাগে সে সোলাইমানের ঘাট ধরে তাকে দেয়ালের কাছে রাখে এবং তাকে জিজ্ঞাসা করে, আমাকে বলুন এটি একটি মুখোশের চেয়ে কিভাবে ভালো? সে ইলাকে বলে, অপেক্ষা করুন, আমি আপনাকে ব্যাখ্যা করতে পারি। এই কথা বলার পর সে এলাকে একটি ভেন্ট দেখায় এবং এখান থেকে অনুসন্ধান কক্ষে যাওয়ার পরিকল্পনা করে। এলা তার চটচটে হাত নিয়ে সেখানে উঠে যায় এবং তারপর সলোমনকেও তুলে নেয়। অন্যদিকে এরিক, যে তার ছেলেকে নিয়ে অফিসে এসেছিল, তিনি জানতে পারলেন যে এলা এবং সলোমন দৌড়েছেন। এই কথা শুনে সে ঘাবড়ে যায় আর ছেলেকে অফিসে রেখে যায়। তাদের দুজনকেই খুঁজে বের করতে তিনি একটি নিরাপত্তা দলকে এখানে ডেকেছিলেন। তারা এলা এবং সলোমন খুঁজে পেতে আগে স্পাইডার সুবিধাটিতে একটি বোমা স্থাপন করে এবং তাদের হুমকি দেয়, যদি তারা এলা এবং সলোমনকে ছেড়ে না যায় তাহলে 9 মিনিটের মধ্যে এই পুরো সুবিধাটি ধ্বংস হয়ে যাবে। কথা শুনে সবাই ভয় পেয়ে গেল। এরিকের সহকারী তাকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই সুবিধা থেকে বেরিয়ে আসা উচিত। কিন্তু এরিক ভেবেছিল যেই হোক না কেন সে তাদের হুমকি দিচ্ছে, সে তাদের বিভ্রান্ত করছে। এই সুবিধায় কোনো বোমা নেই। অন্যদিকে এলা এবং সলোমন গবেষণা কেন্দ্রে পৌঁছেছিলেন, যেখানে হোলোগ্রামের সাহায্যে সলোমন এলাকে ব্যাখ্যা করে কিভাবে তার তৈরি ওষুধটি মাস্কের চেয়ে ভালো কাজ করে। সোলাইমান তাকে এই দূষণের কারণে বলা শুরু করে, গুটি কেক বাদে পৃথিবীর প্রায় সব পোকামাকড় মারা গেছে। তাদের মধ্যে এই ড্রাগন ফ্লাই ছিল। তারা শুধুমাত্র আফ্রিকাতে পাওয়া যায়, কারণ তাদের শরীরের এনজাইম এই প্রতিকার তৈরি করা যেতে পারে, যার কারণে মানুষ দূষণে শ্বাস নিতে পারে
এবং এই কারণে এলা যৌগ একটি ওভারডোজ গ্রহণ। এ কারণে এলা মাছির মতো হয়ে গেছে। সলোমন বললেন এখন সেই ড্রাগন ফ্লাই শেষ, কারণ এথেরা তাদের থেকে অনেক প্রতিকার তৈরি করেছিল, আর এখন শুধু আপনিই আছেন যাদের সেই এনজাইম আছে যা দিয়ে প্রতিকার করা যায়। এথেরা সেই এনজাইমটিকে কৃত্রিমভাবে তৈরি করার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তারা তা করতে পারেনি। এই কারণেই এখন এলার কাছ থেকে এরিক সেই সমস্ত এনজাইম অপসারণ করতে চেয়েছিলেন। সোলায়মান বলেন, আপনি যে রাসায়নিক পদার্থটি নিয়েছেন তার কিছু কাজ বাকি ছিল। আমাকে এতে কিছু প্রাণীর ডিএনএ রাখতে হয়েছিল, যার কারণে এর পার্শ্ব প্রতিক্রিয়া শেষ হয়ে যেত এবং তারপর আমি এটি সমগ্র বিশ্বের সাথে পরিচয় করিয়ে দিতে পারে। এই গপ্পর সময় তারা বিল্ডিং এর ভিতরে বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পান, যার কারণে দুজনেই ভয় পেয়ে বেসমেন্টে ফিরে যায়, যেখানে তারা অন্য একজনের মুখোমুখি হয়। আগে তারা তাকে মেরে ফেলত, তারা জানতে পারলেন যে এটি স্পাইডার যা তাদের বাঁচাতে এসেছিল। তারা শুধু কথা বলছিল, সেই বিষাক্ত গ্যাস বেসমেন্ট ছড়িয়ে পড়ছিল। তাদের বাঁচাতে তারা ওপরের তলায় গিয়ে একটি ওয়াশরুমে লুকিয়ে পড়ে, যেখানে এরিকের ছেলেও ভয়ে লুকিয়েছিল। এখানে এলা তাকে আরামদায়ক করার চেষ্টা করে এবং সেই শিশুটি এলার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করে। এখন চারজনই আবার প্রাণ বাঁচাতে তারা এই ওয়াশরুম থেকে দৌড়ায়, কিন্তু এখান থেকে পালানো তাদের জন্য খুব বেশি ছিল, কারণ এরিক সামনে থেকে তাদের পথ আটকে দিয়েছিল। সলোমন আর স্পাইডার এখান থেকে অন্য জায়গা থেকে পালিয়েছে, কিন্তু এবার তার সামনে এলা তার জন্য তার ছেলের একটি ঢাল তৈরি করে, আর তাকে বলে, আমাকে মেরে ফেললে তোর ছেলেও মরবে। এরিকের ছেলের গলায় তার হাতে শিংটি রেখেছিলেন, কিন্তু এরিকের কোনো প্রভাব না পেয়ে ইলাকে গুলি করে। এটা দেখে এরিকের ছেলে তাকে কিছু বলতে শুরু করে, আর এরিককে দেখে বিভ্রান্ত। আহত এরিক লাফিয়ে লিফটে সলোমন এবং স্পাইডারের কাছে যায়, যেখানে তারা লিফটে করে গ্যারেজে পৌঁছেছিল। সাথে সাথে তারা গ্যারেজ থেকে ভ্যান নিয়ে গেল। ওরা এমনভাবে দৌড়ে গেল যেন কেউ ধরতে না পারে। এবার কোম্পানির গার্ডরা পেছন থেকে তাদের গাড়িতে হামলা শুরু করে, কিন্তু সঠিক সময়ে এরিক সেখানে আসে এবং তাদের জানায়, না, তাকে গুলি করো না, আমরা এলাকে বাঁচতে চাই। এই ভেবে গার্ড তাদের গাড়ির টায়ার ভেঙে ফেলে, যা তাদের একটি খুব খারাপ দুর্ঘটনা ঘটিয়েছে। যখন তারা গাড়ির কাছে পৌঁছালো, এখন গাড়িতে শুধু স্পাইডার ছিল। এলা এবং সোলায়মান সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এখানে বনের ওপারে হাতের পেরেক দিয়ে গাড়ির বেড়া ভেঙে দেয় এলা, এবং তারা বন থেকে পালাতে শুরু করে। এরিকের অনেক প্রহরী বনে ছড়িয়ে পড়ে এলা এবং সলোমন খুঁজে পেতে। যখন একজন লোক স্পাইডার দেখছিল, কার সামনে প্রথম স্পাইডার অসুস্থ হওয়ার ভান করে, আর সেই মানুষটা যখন স্পাইডার চেক করতে আসে, তারপর স্পাইডার তাকে ধরে মেরে ফেলে, তাকে হত্যার পর এখন সে এখান থেকে পালাতেও সফল হয়েছে। এখানে দেখা গেল সলোমন এবং এলা একটি সেতুতে পৌঁছেছেন, যেখানে সলোমন এলাকে বলে, তুমি এই ব্রিজ থেকে লাফ দাও আর সেই লোকদের থেকে পালাও। কিন্তু এলা সলোমনকে ছাড়া পালাতে চায়নি। তারপর সলোমন তাকে তার বাহু দেখায়, যা একটু মিউটেড ছিল। সোলায়মান তাকে বলল যে যৌগটি এলা নিয়েছিল, সে সেই কম্পাউন্ডটা একটু নিয়েছিল, কারণ নিজের ওপর পরীক্ষা নিরীক্ষা করার সাহস তার ছিল না। এত ওষুধ খেয়ে পুরোপুরি মিউটে যাবে না, কিন্তু তিনি বাঁচতে পারবেন কি না তা নিশ্চিত ছিল না। এখানে সলোমন এলার হাতে তার যৌগের শেষ নমুনা দেন এবং তাকে এটিতে একটি লেজার এনজাইম তৈরি করতে এবং এটি সম্পূর্ণ করতে বলে, এবং তারপর এটি সমগ্র বিশ্বের দিতে। এখান থেকে লাফ দেওয়ার আগে এলা তার লকেট সলোমনকে দেয় এবং লাফ দেয়। সে লাফ দেওয়ার সাথে সাথে এরিকের রক্ষীরা এখানে এসেছিল এবং সেখান থেকে সোলাইমানকে নিয়ে যায়, আর তাতে দেখা যাচ্ছে স্পাইডার পুরো শহরে টিভি চ্যানেল ও কম্পিউটার হ্যাক করে এবং সবাইকে একটি বার্তা দেয় যে মানুষ এখন মরবে না, মানুষের বেঁচে থাকার আশা আছে। তারা একটি ওষুধ তৈরি করেছে যা বিশ্বের সবাইকে দেওয়া হবে, তবে তাদের একটু অপেক্ষা করতে হবে। অন্যদিকে সিনেমার ক্রেডিট পরবর্তী দৃশ্যে আমরা এলাকে আবার দেখি, এইবার যখন সে জ্ঞান ফিরে পেল। ইলার শরীরে ডানা মেলেছিল, ঠিক যেন ড্রাগন ফ্লাই। বিশ্বকে বাঁচাতে তার একটা মিশন ছিল, তাকে তার যোগটিতে একটি লেজার এনজাইম যোগ করতে হয়েছিল, যার সন্ধানে সে চলে যায়। আর এখানেই জানা যায় যে এনজাইম অন্য কারো শরীরে ছিল না, কিন্তু এরিকের সহকারী অ্যাঞ্জেলিনার শরীরে। আর এই কথা বলার মধ্য দিয়েই প্রশ্ন শেষ হয়, এলা কি তার মিশন শেষ করে পৃথিবীকে বাঁচাবে নাকি?